হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আমি সন্দীপ স্যার তোমাদের ইতিহাস বিষয় নিয়ে 5 নম্বর স্কুল নিয়ে আজকে আলোচনা করব। সবাই খাতা নিয়ে বসবে। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। প্রথম প্রশ্ন কি বলেছে, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। তোমরা সবাই জানো ভালোভাবে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। এটা কত নম্বর স্কুল? 5 নম্বর স্কুল। আর এটা উত্তর আমাকে সবাই জানাও যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। 12ই জানুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 8ই মার্চ না 5ই জুন? কি উত্তর হবে? 5ই জুন। কি উত্তর হবে? 5ই জুন। ক্লিয়ার? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ না আত্মজীবনী? ক্লিয়ার? জীবনের ঝরা পাতা কার লেখা? জীবনের ঝরা পাতা হচ্ছে লেখক হচ্ছেন কে? না সরলা দেবী চৌধুরানী। কে লিখেছেন? সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, তো সরলা দেবী চৌধুরানী আমাদের জীবনের ঝরা পাতা লিখেছেন। ঠিক আছে, এটি একটি কি ছিল? এটি একটি আত্মজীবনী। ক্লিয়ার? তারপর হচ্ছে কি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক জিজ্ঞেস করেছে। ভালোভাবে প্রশ্নটা পড়তে হবে। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কি ছিলেন? কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায় না রেভারেন্ড জেমস লং? সরাসরি তোমরা কি উত্তর দেবে? রেভারেন্ড জেমস লং। রেভারেন্ড জেমস লং। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? রচনা করেছিলেন হচ্ছে কে? দীনবন্ধু মিত্র। কে করেছিলেন? দীনবন্ধু মিত্র করেছিলেন। তাহলে দীনবন্ধু মিত্র এটি রচনা করেন। আর এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন বলা হয় কাকে? মাইকেল মধুসূদন দত্তকে। আর সেটা প্রকাশক কে ছিলেন? রেভারেন্ড জেমস লং, যার জন্য তাকে 1000 টাকা জরিমানা কিন্তু দিতে হয়েছিল ইংরেজ সরকারকে। ইনার উপর কেস হয় এবং ইনাকে 1000 টাকা জরিমানা কিন্তু দিতে হয়েছিল। আর নীলদর্পণ নাটকটা কোন আসপেক্টে লেখা? নীলকর সাহেবদের যে অত্যাচার সেই আসপেক্টে এটা লেখা হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সতীদাহ প্রথা রদ হয়। রদ মানে বন্ধ করা হয়েছিল কবে? সতীদাহ প্রথা অনেক প্রাচীনকাল থেকে আমাদের বলা হয় কি চলে আসছিল, আর সেটা বন্ধ করেছিলেন হচ্ছে কে? রাজা রামমোহন রয় এর উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং। কি বললাম? রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং। ভালোভাবে মনে রাখবে কি নাম বললাম? লর্ড উইলিয়াম বেন্টিং সাহাব। লর্ড উইলিয়াম বেন্টিং এটা কি করেছিলেন? রচনা করেছিলেন, রোধ করেছিলেন। ঠিক আছে, এটি রোধ করেছিলেন। কত সালে হবে এটা? 1829 খ্রিস্টাব্দে। কত সালে এটা? 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। কত নম্বর? 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। ঠিক আছে, ভালোভাবে মনে রাখবে। এটাকে অনেক সময় সপ্তদশ বলা হয়। কি বলা হয় এটাকে? সপ্তদশ। সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে রোধ করেছিলেন? 1829 সালে। কত নম্বর রেগুলেশন আইন দ্বারা? 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। কার উদ্যোগে হয়েছিল এটা? রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয়েছিল। ঠিক আছে, হুতম পেঁচার ছদ্মনাম ছিল কার? রায়দানান বসু, কালীপ্রসন্ন সিংহ, কেশবচন্দ্র সেন না শিবনাথ শাস্ত্রী? কে হবে? কালীপ্রসন্ন সিংহের। কার হবে এটা? কালীপ্রসন্ন সিংহের। সবাই বুঝতে পারছো এটা? সবাই বুঝতে পারছো? কালীপ্রসন্ন সিংহের হচ্ছে কি, আমরা দেখি যে ছদ্মনাম ছিল কি? হুতম পেঁচা। কেশবচন্দ্র সেনের উপাধি কি ছিল যদি প্রশ্ন করে? কেশবচন্দ্র সেনের উপাধি কি ছিল? এর উপাধি ছিল হচ্ছে ব্রহ্ম বান্ধব। কি উপাধি ছিল? ব্রহ্ম বান্ধব উপাধি কার ছিল? না আমাদের কেশবচন্দ্র সেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বাংলা নবজাগরণ ছিল ব্যক্তি কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক না গ্রাম কেন্দ্রিক? সবাই কমেন্টে জানাও এটা কি হবে উত্তর? উত্তর হবে কি? কলকাতা কেন্দ্রিক। কি উত্তর হবে এটা? কলকাতা কেন্দ্রিক। তাহলে বাংলার নবজাগরণ কবে হয়েছিল? এটা 19 শতকে। কবে হয়েছিল? 19 শতক। কোন সময়ের কথা বলা হচ্ছে এটা? 19
শতকের কথা বলা হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোথায়? রাঁচিতে, সিংভূমে, ছোটনাগপুরে না ধলভূমে? কি হবে? রাঁচিতে হবে, সিংভূমে হবে, ছোটনাগপুরে হবে আর ধলভূমে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে কোনটা হচ্ছে উত্তর? উত্তর হবে কোথায়? ধলভূম। কোথায় হবে? চুয়ার বিদ্রোহ কবে হবে? 1767 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ হবে। এটা দুটি পর্যায়ে হয়েছিল, তাহলে এটা আরেকটা হবে 1798 খ্রিস্টাব্দে। ফার্স্ট হবে 1767 খ্রিস্টাব্দে, সেকেন্ড হবে কত? 1798 খ্রিস্টাব্দে। দুটি চরণে চুয়ার বিদ্রোহ হয়েছিল, মনে রাখবে। আর কোথা থেকে শুরু হয়েছিল এটা? ধলমুং জেলা থেকে হয়েছিল। কোথা থেকে হয়েছিল এটা? ধলমুং জেলা থেকে হয়েছিল। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, দামিন ই কোহ। কি বলেছে? দামিন ই কোহ শব্দের অর্থ কি? জমির প্রান্তদেশ, সমুদ্রের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ। কি উত্তর হবে? পাহাড়ের প্রান্তদেশ, অরণ্যের প্রান্তদেশ কিন্তু নয়। পাহাড়ের প্রান্তদেশ, এটা ছোটনাগপুর অঞ্চল, রাজমহল পাহাড়ের নিচের যে অঞ্চলটাকে আমরা বলতাম দামিন ই কোহ, এটা সাঁওতালরা বলতো, এরা যে দামিন ই কোহ, সাঁওতাল মুন্ডা দুজনেরই এরা বলতেন কিন্তু, ঠিক আছে। ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ কি ছিল? আমাদের ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল, আমাদের প্রশ্ন করেছে। তাহলে কি বলেছে? ফরাজি আন্দোলন যুক্ত জনগণের বড় অংশ কে ছিলেন? শ্রমিক, আদিবাসী, দলিত না কৃষক? কেউ কি উত্তর হবে? বেশিরভাগই কি ছিলেন? কৃষক ছিলেন। বেশিরভাগই কি থাকবেন? কৃষক থাকবেন। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি সামন্ততান্ত্রিক বিদ্রোহ, ধর্মীয় বিদ্রোহ, কৃষক বিদ্রোহ না শ্রমিক বিদ্রোহ? দেখো নীল বিদ্রোহ কবে হয়েছে প্রশ্ন করবে? 1859 খ্রিস্টাব্দে আমাদের নীল বিদ্রোহ হবে। নীল বিদ্রোহ হবে এবং নীল কমিশন কবে আসবে? 1861 খ্রিস্টাব্দে নীল কমিশন আসবে। তার মাঝে নীল দর্পণ নাটক রচনা হবে, নাটক। তার মাঝে কি হবে? নাটক রচনা হবে কবে? 1860 খ্রিস্টাব্দে। এগুলো সব তোমরা জানো। আর এটা কি হবে উত্তর? কৃষক বিদ্রোহ ছিল। এটি একটি কি? সম্পূর্ণ কৃষক বিদ্রোহ ছিল। এখানে হিন্দু, মুসলিম সমস্ত ধর্মের মানুষ যারা কৃষক ছিল তারাই এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। সবাই যুক্ত হয়েছিলেন। এবং এই বিদ্রোহের নেতা যদি জিজ্ঞেস করে কি বলবে? দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস আর হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস, ঠিক আছে। কি বলবে? দিগম্বর ও বিষ্ণুচরণ বিশ্বাস। কি উত্তর হবে? দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, ঠিক আছে। নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। আর নীল বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল? কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? নব্যবঙ্গ দল কে গঠন করে? কি বলেছে? নব্যবঙ্গ দল কে গঠন করে, ঠিক আছে। নব্যবঙ্গ কথার অর্থ হচ্ছে কি? আমরা যদি ইংরেজিতে বলি এটাকে কি বলা হয়? ইয়ং বেঙ্গল দল। কি বলা হয় এটাকে? ইয়ং বেঙ্গল। তাহলে ইয়ং বেঙ্গল দল কে গঠন করেছিলেন? ইয়ং বেঙ্গল দল কে গঠন করবেন? না ডিরোজিও। কে করবেন? ডিরোজিও করেছিলেন, মনে থাকবে। ইয়ং বেঙ্গল দল কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিরোজিও, লুই ভিভিয়ান ডিরোজিও। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? ভালো কোশ্চেন। ওয়াহাবি আন্দোলন কোথাকার কথা বলা হয়েছে? ভারতের কথা বলা হয়েছে। এমনিতে যদি প্রশ্ন করে যে ওয়াহাবি আন্দোলন কে শুরু করেছিলেন? আব্দুল ওয়াহাব করেছিলেন, কিন্তু সেটা ভারতের জন্য নয়, সেটা ভারতে ছিল না, এটা বিদেশে ছিল। তাহলে ভারতে কে নিয়ে এসছেন? স্যার
বা আমি ডাইরেক্ট স্যার না লিখে ডাইরেক্টই বলে দিই, সৈয়দ আহমেদ ব্রেলভি। সৈয়দ আহমেদ ব্রেলভি। প্রশ্ন যদি করে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন, না সৈয়দ আহমেদ ব্রেলভি করেছিলেন, ভালোভাবে মনে রাখবে। আর যদি প্রশ্ন করে বাংলায় কে করেছিলেন, প্রশ্ন করে যদি বাংলায় কে করেছিলেন, কে করবে, তিতুমির। কে করবে, তিতুমির, মনে থাকবে, তিতুমির। তাহলে সবাই ভালোভাবে মনে রাখবে এটা তিতুমির করেছিল, ঠিক আছে। এবার তিতুমিরের প্রকৃত নাম যদি জিজ্ঞেস করে সেটা কি হবে, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। সবাই কমেন্টে জানাবে কি লিখবে, যে মীর নিসার, যতবার লিখবে ততবার হচ্ছে তোমাদের মনে থাকবে। লিখবে কি, যে তিতুমিরের প্রকৃত নাম কি ছিল, মীর নিসার আলী। পরবর্তী প্রশ্ন দেখো, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্য বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটা কি বলেছে, ঠিক এবং ভুল জিজ্ঞেস করেছে, এটা একদম সঠিক কথা, এটা একদম সঠিক কথা, ক্লিয়ার। তারপরে বলেছে কি, তারপরে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা এমএ, প্রথম মহিলা এমএ কে ছিলেন, তো প্রথম মহিলা এমএ কে ছিলেন, চন্দ্রমুখী বসু ছিলেন। কে ছিলেন, চন্দ্রমুখী বসু ছিলেন, কাদম্বিনী গাঙ্গুলি কিন্তু নয়। কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছে বিএ পাস করেছেন, ঠিক আছে, বিএ মানে ব্যাচেলার ডিগ্রি পাস করেছিলেন, ব্যাচেলার ডিগ্রি পাস করেছিলেন। আর এটা উত্তর কি হবে, চন্দ্রমুখী বসু হবে। কে হবে, চন্দ্রমুখী বসু, ঠিক আছে। চন্দ্রমুখী বসু হচ্ছে আমাদের প্রথম এমএ পাস করেছিলেন, প্রথম এমএ পাস করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার জীবনের নানা ঘটনা বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন, যেখানে লেখক শুধুমাত্র সাহিত্য রচনা করেন আর যেখানে লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে, ঠিক আছে। তাহলে আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ মাধ্যমে তুলে ধরেন, সেখানে লেখক শুধুমাত্র সাহিত্য রচনা করেন না, যেখানে লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে, ঠিক আছে। তাহলে 3 নম্বর অপশনটা সঠিক হবে, কি হবে, লেখকের বর্ণনায় সমাজের কথা ফুটে ওঠে সেইখানে, এটাকে আমরা আত্মজীবনী বলি। 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়। 1865 কত নম্বর অরণ্য আইন পাস হয়, সবাই জানো এটা। 1865 খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাস হচ্ছে, কেন, ইংরেজরা বন জঙ্গল কেটে নগর তৈরি করতে চেয়েছিলেন, না, এটা ভুল কথা। ইংরেজরা অরণ্য বন সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ইংরেজরা অরণ্য নিধন করে নীল চাষের জন্য জমি তৈরি করতে চেয়েছিলেন, এটাও ভুল কথা। তাহলে 2 নম্বর অপশনটা একদম সঠিক হবে, কি হবে, যে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং আমি আগের ক্লাসগুলোও বলেছি যে কেন প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তার কারণ কি ছিল, তারা হচ্ছে জাহাজ নির্মাণ করতে চাইতেন, আর সেই জাহাজ নির্মাণ করার সময় কাঠের প্রয়োজন হতো, এবং রেল লাইন নির্মাণ করার সময় হচ্ছে কাঠের প্রয়োজন হতো, আর সেই কাঠগুলো আমাদের অরণ্য থেকেই সংগ্রহ করা হতো। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পেরেছো এগুলো। পরবর্তী দেখো কি বলেছে, 2 নম্বরের প্রশ্ন, এগুলো আমরা আগের মতোই পিপিটির মাধ্যমে এগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, উডের ড্যাশ পেজ বলতে কি বোঝো। তৃতীয় প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। চতুর্থ প্রশ্ন কি বলেছে, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, পাবনা, কি বলেছে, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল। এবং তার সাথে সাথে আমরা 4 নম্বরের প্রশ্নগুলো যদি দেখি, খেলাধুলো ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং কোল বিদ্রোহের কারণ আলোচনা করো। তাহলে এগুলো সবগুলো আমরা কেমনভাবে আলোচনা করব, আমরা যে পিপিটির মাধ্যমে আলোচনা করব, ঠিক আছে। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। প্রথম প্রশ্ন কি বলেছে, যে আঞ্চলিক ইতিহাস চর্চা, তাহলে ইতিহাসের উপাদান হিসেবে আমরা এখন কি দেখি, আঞ্চলিক ইতিহাস চর্চাকে দেখতে পাই, এবং সেই আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন আমাদের কাছে সেটা আমাদেরকে জানতে হবে। কেন, আধুনিক ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম বলা হয়, এবং ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের যে গুরুত্বগুলো আছে কি বলা হয়েছে, ধারাবাহিকতা দেখতে পায়, স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্যের কথা দেখতে পায়, সংস্কৃতির কথা দেখতে পায়, অতীত থেকে বর্তমানে পর্যন্ত চালচিত্র তুলে ধরা হয়। চালচিত্র মানে কেমনভাবে পরিবর্তন হচ্ছে, তোমাদের যেমন শহর বা গ্রামগুলোকে যদি দেখো, এখন বর্তমানে আগে যা ছিল এখন বর্তমানে অন্যরকম আছে, এই যে পরিবর্তনটা, এটাই হচ্ছে আঞ্চলিক ইতিহাসের একটা ধরন। উপাদান যদি বলি, জাতীয় স্তরে ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাস
ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়। জাতীয় স্তরে, ন্যাশনাল স্তরে কথা বলা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক অবস্থান জানাতে সাহায্য করে এটা, ঠিক আছে, জানাতে সাহায্য। তো স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন, রাজনৈতিক উত্থান এবং পতন কেমনভাবে হয়েছে, জনগোষ্ঠী সম্পর্কে কোন কোন জনগোষ্ঠী বসবাস এখানে ছিল, আগে কেমন ছিল, এখন কেমন আছে, এগুলো সব জানতে আমরা কিন্তু এখান থেকেই জানতে পারি, এখান থেকেই আমরা এগুলো সব জানতে পারি। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, উড এর ড্যাশপেজ কি, অথবা আমি একটা কোশ্চেন তোমাদের সাথে যুক্ত করে দিচ্ছি, উডের নির্দেশনামায় দুটি সুপারিশ উল্লেখ করো, এরকম প্রশ্ন করে। কি বলেছে, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। 1854 খ্রিস্টাব্দে ভারতে শিক্ষা বিষয়ক নির্দেশনামা বা ড্যাশপেজ চালু করেন, ঠিক আছে। তার আগে আমরা জানি যে ইংরেজি শিক্ষার জন্য একটা ম্যাগনা কার্টা এসেছিল, ঠিক আছে, ইংরেজি শিক্ষার জন্য একটা ম্যাকলে মিনিট এসেছিল 1835 সালে, 1835 সালে লর্ড ম্যাকলের কথা বলা হচ্ছে। তো তারপরে আমরা দেখব যে সেটাকে আরেকটু ঠিকঠাক করে ভালোভাবে যেন এটাকে কার্যকর করা যায়, তার জন্য 1854 সালে চার্লস উড তিনি কি করলেন, একটা প্রতিবেদন নিয়ে আসলেন, শিক্ষা বিষয়ক নির্দেশনামা নিয়ে আসলেন, যাকে আমরা কি বলি, ড্যাশপেজ বলি। এটাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টাও বলা হয়, এটাই কি বলা হয়, শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়, শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা, শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা, ঠিক আছে। ভারতের তিনটি প্রেসিডেন্সি শহরে, ভারতের তিনটি প্রেসিডেন্সি শহর আছে, মনে রাখবে কটা প্রেসিডেন্সি শহর আছে, তিনটি, কলকাতা, মাদ্রাজ আর বোম্বাই, তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এটা তোমরা ভালোভাবে জানো, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, 1857 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। শিক্ষণ ছাত্রদের মধ্যে, ছাত্রদের যে মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা হবে। মাধ্যমিক স্তরে মাতৃভাষায়, মাধ্যমিক স্তর একদম গ্রাউন্ড লেভেলে, ঠিক আছে, যখন আমরা একটা শিক্ষা ব্যবস্থা দেখি তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক, তারপর হচ্ছে উচ্চ প্রাথমিক, তারপর হচ্ছে কি আমাদের উচ্চ শিক্ষার দিকে এইভাবে যেতে থাকি আমরা আস্তে আস্তে করে। তাহলে এই যে প্রথমের দিকে যদি দেখা যায়, এই যে প্রথমের দিকে এখানে হবে কি শিক্ষা, এখানে হবে কি মাতৃভাষায় শিক্ষা হবে, নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই নির্দেশনামা ছিল একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা। ক্লিয়ার হয়েছে? এটা জিজ্ঞেস করবে কোন কাকে বলা হয় ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা, সেটা হচ্ছে কি আমাদের চার্লস উডের প্রতিবেদনকে বলা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, অথবা ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কি ছিল। তো আমরা যদি দেখি উত্তর কি আছে, উত্তরে কি বলেছে, প্রতিষ্ঠাতা কি হবে, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটা মনে রাখবে সালটা হচ্ছে কত, 1817, যদি এইটার জায়গায় বুকটা কেটে দিত তাহলে এটা 1818 হতো, ঠিক আছে, কথা বোঝা গেল। এরা যদি বুকটা শুধু কেটে দিত তাহলে কি হতো, 1818 হতো। ক্লিয়ার? তাহলে এটা স্কুল বুক সোসাইটি বলেছে, ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করবে, কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্যগুলো দেখো, ভালো পাঠ্য বই প্রকাশ করা। কি বলেছে, আমাদের এখানে যেন ভালো মানের পাঠ্য বই, এখন তো বাজারে অনেক রকমের পাঠ্য বই থাকে যেগুলোকে পড়লে মনেই হবে না যে এটা বই বলে করে, কিন্তু এইখানে তিনি কি চেয়েছিলেন, যেন পাঠ্য বইগুলো ভালো হয়। হেয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় ভালো পাঠ্য বই রচনা করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। শিক্ষা প্রসারে ঘটানোর জন্য তিনি অল্প দামে, কত দামে, একদম অল্প দামে তিনি এক বই বিক্রি করেন, আবার অনেক সময় বিনামূল্য বই তিনি বিতরণ করে দিতেন শিক্ষার প্রসারের উদ্যোগী ঘটাতে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ডেভিড হেয়ার, ডেভিড হেয়ারের নামে কিন্তু একটা হেয়ার স্ট্রিটও এখন বর্তমানে কলকাতাতে আছে। তিনি ভালো ব্যক্তি ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, তার জন্য তার নামে একটা, আমরা যদি দেখি তাহলে হেয়ার স্ট্রিট আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এটি ভালো একটি প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালোভাবে করে দিয়ে যাবে। কি বলেছে, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, অথবা ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা হয়। তো ফরাজি আন্দোলনের শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি কিসের জন্য না, ইসলামের, এই যে অ্যাকচুয়ালি নামটা আমি ভালোভাবে দেখে নাও, যে 19 শতকে ভারতে মুসলমানদের মধ্যে ইসলামের পুনর্জীবন নিয়ে যে আন্দোলন হয়েছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত। ফরাজি কথার অর্থ হচ্ছে কি,
ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। কি বলা হয় এটাকে? ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটা মানে জিজ্ঞেস করা হয় যে ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ হচ্ছে কি ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। ফরাজিয়ানদের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। কি বলেছে? ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা, প্রয়োজনীয় সংস্কার সাধন, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ইসলাম ধর্মে বিশ্বজনীন আবেদন প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন শুরু করা হয়েছিল। পরে অনেকজন বলছেন যে না, এটা হচ্ছে কি কৃষক আন্দোলন ছিল। ধর্মীয় রঙের ছোঁয়া লাগলেও এই আন্দোলনের মূল চালিকা শক্তি কে ছিল? কৃষকরা ছিল। কৃষকদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভই হচ্ছে কি আমরা কি দেখি? কৃষকদের ক্ষোভই হচ্ছে কৃষকদের হচ্ছে যে ক্ষোভ ও অসন্তোষ, এটাই হচ্ছে এই আন্দোলনের মূল কারণ। আর দ্বিতীয়ত ছিল কি ব্রিটিশ বিরোধিতা। এই আন্দোলন ছিল ইংরেজ ও তার সমর্থক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত। ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরী বলেছেন যে ফরাজি আন্দোলন মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে দেখা দিলেও শেষ বিচারে এটা কৃষক আন্দোলনের ব্যাপ্তি লাভ করেছিল। এটা অ্যাকচুয়ালি কৃষক আন্দোলন হিসেবে আমরা দেখতে পারি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পাবনা, পাবনা রাইটস, পাবনা কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহের বিশেষত্ব কি ছিল? পাবনার কৃষক বিদ্রোহের কারণগুলো যদি দেখি আমরা, পাবনার কৃষকদের লক্ষ্য ছিল ন্যায্য খাজনা দেওয়া, এছাড়া তারা নিজেদের সম্পত্তির অধিকারের নিরাপত্তা, জমিদারদের জমি জরিপ ব্যবস্থা এবং অবৈধ আবওয়াবের বিলোপের উদ্দেশ্যে বিদ্রোহ করেছিল। পাবনা কৃষক বিদ্রোহীরা আইনের পথে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এছাড়া এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন হিন্দু এবং আন্দোলনকারীরা ছিল মুসলমান। নেতা ছিল হিন্দু এবং যারা আন্দোলন করছিলেন তারা ছিলেন মুসলিম। তাহলে সবাই মিলে এই কৃষক বিদ্রোহটা সংগঠিত করেছিল। এবারে তোমরা কমেন্টে জানাবে এটা কবে হয়েছিল এবং নেতা কে ছিলেন। ঠিক আছে, কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে যে পাবনা বিদ্রোহ কবে হয়েছে এবং এদের এই বিদ্রোহের নেতা কে ছিলেন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, আধুনিক ইতিহাস চর্চায়, আচ্ছা এটা কত নম্বর প্রশ্ন? 5 নম্বর, মানে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা শেষ করলাম। এখন শুরু হবে কোনটা না, 4 নম্বরের প্রশ্ন থেকে। ঠিক আছে, এগুলো সব কত নম্বরের প্রশ্ন? 4 নাম্বার। আশা করি সবাই কিন্তু বুঝতে পারছো এবং ভালো লাগছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাইকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, দেখো কি বলেছে, আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা করতে ভালোবাসো তোমরা সবাই, এবং এটা জিজ্ঞেস করেছে ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। এই কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে যে খেলাধুলোর ইতিহাস তাহলে গুরুত্বপূর্ণ কেন আমাদের। তাহলে খেলাধুলাটাও আমাদের একটা জরুরি অংশ। ঠিক আছে, খেলাকে স্পোর্টস বলা হয় এবং সংগঠিত হয়, এটা নিয়মনিষ্ঠ থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, বিনোদন থাকে, দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ। এটা শুরু হয়েছিল প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে, খেলাধুলায় অতি জনপ্রিয় ছিল। পরবর্তীকালে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। খেলাধুলো জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই ইতিহাসের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে হচ্ছে খেলার ইতিহাস। তারপরে যদি দেখি আমরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ খেলাগুলি কি কি আছে, এখন ক্রিকেট আর ফুটবল সবচেয়ে বেশি দেখা যে খেলা, সেটা হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকিও দেখা হয়, টেনিসও দেখা হয়, ব্যাডমিন্টনও দেখা হয় ইত্যাদি। তবে ইতিহাসে গ্রামীণ লোক ক্রীড়াগুলির গুরুত্ব অপরিসীম, যেগুলো তোমরা কিতকিত খেলেছো। হ্যাঁ, গ্রামীণ যে খেলাগুলো হয়, কিতকিত হয়েছে, তারপরে হচ্ছে তোমরা ওই বিভিন্ন যে খেলাগুলো হয় সেগুলোকে তোমরা গুলি খেলছো তোমরা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি খেলা, গুলিকে আমরা মার্বেল বলি, মার্বেল খেলা খেলেছো। ঠিক আছে, এই বিভিন্ন যে খেলাগুলো হচ্ছে ছোঁয়াছুঁয়ি, তারপরে গাছে উঠে ছোঁতে হবে, এইগুলো হচ্ছে তোমরা খেলেছো। আশা করি সবাই খেলেছো। তাহলে সেই খেলাটার কথা বলা হচ্ছে এখানে, গ্রামীণ ক্রীড়াগুলির কথা বলা আছে। খেলার ইতিহাস চর্চার সূচনা হচ্ছে ইউরোপের খেলার ইতিহাস চর্চার সূচনা হয়। জিজ্ঞেস করবে কখন সূচনা হয় খেলাধুলোর ইতিহাস চর্চা? 1970-এর দশকে। খেলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন জে.এ. ম্যাগান, রিচার্ড হোল্ড প্রমুখ। জে.এ. ম্যাগান এর লেখা দ্য গেমস, এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম। কি বলেছে? দ্য গেমস, এথিক অ্যান্ড ইম্পেরিয়ালিজম খেলার ইতিহাস চর্চায় একটি অমূল্য গ্রন্থ। ক্লিয়ার? এগুলো সব নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সব এগুলো পড়ছো,
তো এগুলো নোট ডাউন করে নেবে। ইংল্যান্ডে 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এর ফলে খেলার ইতিহাস সোসাইটি সাংগঠনিক রূপ পায়। ঐতিহাসিক হবসবম লেখাকে খেলাকে বিংশ শতাব্দীর ইউরোপীয় জীবন দ্বারা এক অন্যতম প্রধান সামাজিক অভ্যেস বলে বর্ণনা করেছেন। ভারতে খেলার ইতিহাস চর্চা নিয়ে শুরু হয়েছে 1980-র দশকে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে সৌমেন মিত্র। তার গবেষণা বিষয় হলো উপনিবেশিক বাংলায় ফুটবল, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও উগ্র প্রাদেশিকতা। সাম্প্রতিককালে বরিয়া মজুমদার খেলা ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 22 ইয়ার্স টু ফ্রিডম, এই কোশ্চেনে কিন্তু বারবার জিজ্ঞেস করে। এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট, এটা কিন্তু বারবার জিজ্ঞেস করে। এছাড়া যদি আমরা দেখি ঐতিহাসিক নলিন মেহতার সঙ্গে মেগান রচনা করেছেন অলিম্পিক্স দ্য ইন্ডিয়া স্টোরি। ফুটবল বিষয়ে কৌশিক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। ডক্টর রামচন্দ্র গুহ ভারতের খেলার ইতিহাসকে নিয়ে সমৃদ্ধ করেছেন তার লেখার মাধ্যমে। তো গুরুত্বগুলো কি কি আছে? তাহলে গুরুত্বগুলো দেখো, গুরুত্বগুলো কি বলেছে। খেলা জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি এবং গণ আবেগ সৃষ্টি করে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় বাঙালিদের মনে যে ব্রিটিশ বিরোধী জনমত গড়ে ওঠে, খেলার মাধ্যমে তার প্রকাশ লক্ষ্য করা যায়। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান যে ফুটবল ক্লাব ছিল, যে দল ব্রিটিশ ইস্ট ইয়র্ককে পরাজিত করে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি হয়। ডক্টর রামচন্দ্র গুহ মনে করেন যে জাতীয়তাবাদের স্পর্ধিত প্রকাশ দেখে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রোধ করে ও কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিল 1911 সালে। এটা ভালোভাবে মনে রাখবে। খেলায় নারীদের অংশগ্রহণ দেখে সমাজের নারী স্বাধীনতা বিষয়ে ধারণা করা যায়। খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশের সমাজ সংস্কৃতির পরিচয় আমরা পাই। বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে বৃহত্তর সমাজে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ফুটে ওঠে। তাহলে এইগুলো আমরা খেলাধুলোর মাধ্যমেই করতে পারি। ক্লিয়ার হয়েছে? এই যে আমরা একটু আগে বলছিলাম যে গ্রামীণ খেলাগুলোর মধ্যে কি কি ছিল। গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল লুকোচুরি ছিল, কানামাছি ছিল, কুমিরডাঙ্গা ছিল, ডাঙ্গুলি ছিল, হাডুডু ছিল, কিতকিত ছিল। এগুলো সব হচ্ছে আমাদের গ্রামীণ খেলাগুলোর মধ্যে এগুলো পড়ে, আর এগুলো নিয়েই আলোচনা করা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো এখানে কি বলেছে। 2 নম্বরের প্রশ্ন এটা। তো 2 নম্বরে 2-এর দাগের প্রশ্ন এটা। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। কি বলেছে যে রাজা রাধাকান্ত দেব ছিলেন। দেখো ভালোভাবে মনে রাখবে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কথা বলা হয়েছে রাধাকান্ত দেব। অনেক সময় প্রশ্ন করে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু। ঠিক আছে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 শতকে বাংলার একজন বিশিষ্ট পণ্ডিত, হিন্দু সমাজের একজন বিশিষ্ট রক্ষণশীল নেতা এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক। তিনি চেয়েছিলেন প্রাচ্যবাদী শিক্ষার কাঠামোর মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ যেন হোক, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে যেন পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করা যায়। তো সেই রাধাকান্ত দেবের যে ভূমিকাগুলো সেগুলো আমরা দেখে নিই। কি করেছেন তিনি? হিন্দু কলেজ পরিচালনায় সহযোগিতা করেছেন তিনি। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। স্যার এডওয়ার্ড হাইডিস্ট ও ডেভিড ইয়ারের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। রাধাকান্ত দেব হিন্দু কলেজের পরিচালনা ও ব্যয়ভার দায়িত্ব নিয়েছিলেন। তিনি হিন্দু কলেজের পরিচালন সমিতির সক্রিয়ভাবে যুক্ত ছিলেন 1818 থেকে 1850 খ্রিস্টাব্দে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল সোসাইটির সঙ্গে সহযোগিতা করেছিলেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড ইয়ার উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন। অবৈতনিক মানে কোনো টাকা ছাড়াই তিনি এটা সম্পাদনা করেছিলেন। 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হলে তিনি তাতেও যুক্ত হন। এটা ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে। তিনি আর কি কি করেছেন?
নারী শিক্ষা ও শিক্ষার প্রসারে প্রচেষ্টা করেছেন। নারী শিক্ষা তথা সামগ্রিক শিক্ষার প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। 1812 খ্রিস্টে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো এখানে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে, স্ত্রী শিক্ষা বিধায়ক কে প্রতিষ্ঠা কে রচনা করেছিলেন? না আমাদের রাধাকান্ত দেব রচনা করেন। এতে তিনি প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ঐতিহ্যের পরিপন্থী নয়, প্রাচীন ভারতে হিন্দু নারীরা শিক্ষা লাভ করত। ঠিক আছে, ওই যে ঘোষা, অপালা, বিশ্বপাড়া, ঠিক আছে, গার্গী, মৈত্রী, এদের নাম বলা হচ্ছে। তিনি তার পরিবারে মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য ইংরেজি শিক্ষিকা নিযুক্ত করেন। 1819 খ্রিস্টাব্দে ফিমেল জুভেনাইল সোসাইটি, এটা ভালোভাবে মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ লাইন। 1819 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন? ফিমেল জুভেনাইল সোসাইটি স্থাপিত হয়। রাধাকান্ত দেব নিজের বাড়িতে স্কুলের ছাত্রীদের নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি প্রতি বছর তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ছাত্রদের নিজ ভবনে পুরস্কৃত করতেন, এটাও ভালোভাবে মনে রাখবে। তো পাশ্চাত্য চিকিৎসা বিদ্যালয়ে তার কিন্তু ভূমিকা আছে। তিনি মনে করেছিলেন যে সব ব্যবচ্ছেদ করা খুবই জরুরি আছে। আর প্রথম সব ব্যবচ্ছেদকারী কে ছিলেন? মধুসূদন গুপ্ত। ঠিক আছে, তো সব ব্যবচ্ছেদকারী আবশ্যিক ছিলেন এবং প্রচলিত হিন্দু সমাজ ছিল সব ব্যবচ্ছেদের বিরোধী, তারপরেও তিনি কিন্তু সাপোর্ট করেছেন সব ব্যবচ্ছেদকে। রাজা রাধাকান্ত দেব কলকাতা মেডিকেল কলেজের হিন্দু ছাত্রদের সব ব্যবচ্ছেদের বিষয়ক সমর্থক ছিলেন। তাহলে এইটাই হচ্ছে কি পাশ্চাত্য শিক্ষা বিষয়ে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। তিনি একদম ধর্মনিরপেক্ষভাবে কাজ করতেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কোল বিদ্রোহ। কি বলেছে দেখো, কোল বিদ্রোহ 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে সংক্ষেপে আলোচনা করতে বলেছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কি বলেছে? বিহারের ছোটনাগপুর অঞ্চলে, কোথায়? বিহারের ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী উপজাতিরা কোল নামে পরিচিত মহাজন বা বহিরাগত, এদেরকে আমরা দিকু বলতাম। কি বলতাম? দিকুদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল তাকে কোল বিদ্রোহ নামে পরিচিত। 1820 খ্রিস্টাব্দে প্রথম কোল বিদ্রোহের সূচনা হয়, তবে 1832 খ্রিস্টাব্দে তা ভয়াবহ আকার ধারণ করেছিল। এই বিদ্রোহের কারণগুলো কি ছিল? ইংরেজ কোম্পানির বা জমিদারদের, ইংরেজ কোম্পানি জমিদার ও ইজারাদারদের মাধ্যমে কোলদের কাছ থেকে অত্যাধিক রাজস্ব আদায় শুরু করেছিল। ঠিক আছে, আর যেটা তারা দিতে পারতো না, আর যার ফলে তারা বিদ্রোহী হয়েছে। জমিদার ও মহাজনরা বিভিন্নভাবে প্রতারণা করে কোলদের অর্থ শোষণ করত ও অত্যাচার করত। ইংরেজ কোম্পানি কোলদের উপর নতুন রাজস্ব নীতি, আইন, বিচার প্রভৃতি প্রয়োগ করলে তাদের চিরাচরিত যে সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা কি হয়ে গেছিল? ভেঙে পড়ে গিয়েছিল। মদ ছিল কোলদের নিত্য প্রয়োজনীয় পানীয়। মদের উপর উঁচু হারে কর বসানো হলে তারা ক্ষুব্ধ হয়ে যায়। বিদ্রোহের সূচনা হচ্ছে কোলদের উপর শোষণ অত্যাচারের প্রতিবাদে, এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অত্যাচারের প্রতিবাদে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, ঝিঞ্জরায়, ঠিক আছে, প্রশ্ন করে যে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? কোল বিদ্রোহের নেতা ছিলেন। ঝিঞ্জরায়, মানকি কোলদের সমবেত করতে থাকেন। 1831 খ্রিস্টাব্দে রাঁচি জেলায় মুন্ডা ওরাও সম্প্রদায় কৃষকরা সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে। রাঁচি, সিংভূম, হাজারিবাগ, পালামৌ মানভূমের পশ্চিম অঞ্চল কোল বিদ্রোহের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। কোলরা তীর, ধনুক, কুড়ুল হাতে ইংরেজদের মুখোমুখি হয়েছিল। বিদ্রোহীরা যোদ্ধা, জমিদার, শস্য ব্যবসায়ী, মহাজন, ইংরেজ কর্মচারী তো বটেই, এমনকি আদিবাসী নয় এমন মানুষদেরও ঘর বাড়িতে অগ্নিসংযোগ করে তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তাহলে কেমনভাবে অত্যাচার করেছিল তোমরা বুঝতে পারছো? তো মানুষ রাখবে না? রাখবে না, তাই না? তো এটাই বলেছে। বিদ্রোহের বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছে। বিদ্রোহের বৈশিষ্ট্য কি আছে? কোলরা এই বিদ্রোহে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিল, যেমন আম গাছের শাখা গ্রামে গ্রামে পাঠাতে হতো। এটা জিজ্ঞেস করবে কি প্রতীক চিহ্ন হিসেবে কি ব্যবহার করা হতো? এটা হচ্ছে কি আম গাছের শাখা। যুদ্ধের জন্য তীর বিলি করা হতো। বিদ্রোহীদের হাতে ধৃত মহাজনদের দেবতার সামনে নিয়ে গিয়ে বলি দেওয়া হতো। বিদ্রোহীরা সীমাহীন নিষ্ঠুরতার আশ্রয় গ্রহণ করেছিলেন। তারা ব্রিটিশ সরকারকে অগ্রাহ্য করে নিজেদের সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। গণসমর্থন ছিল এই বিদ্রোহের শক্তির প্রধান উৎস, মানে সবাই মিলে এটাকে সমর্থন করেছিল। বিদ্রোহ দমন হয়েছে। বিদ্রোহ দমনের জন্য ইংরেজরা ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে কলকাতা, এটা ভালোভাবে মনে রাখবে, ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে এটা বিদ্রোহ দমন হয়েছিল। কলকাতা, পাটনা, দানাপুর ও সম্বলপুর থেকে সৈন্য এসেছিল। আধুনিক অস্ত্র এবং গোলন্দাজ বাহিনীর সাহায্যে হাজার হাজার কোল নরনারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করে 1833 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কোল বিদ্রোহ দমন করেছিল। ফলাফল কি হয়েছে? এই বিদ্রোহের ফলে সরকার একদিকে যেমন ছোটনাগপুর এক নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে, নাম দেওয়া হয়, ছোটনাগপুরে একটা নতুন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হয় এবং নাম দেওয়া হয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। জিজ্ঞেস করা হয় যে কোন বিদ্রোহের পরে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সিকরণ করা হয়েছিল? সেটা হচ্ছে কি আমাদের কোল বিদ্রোহ। অন্যদিকে তেমনই জমি জরিপ করিয়ে সেখানে ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করে জমিদারদের হাত থেকে
গ্রাম প্রধানদের হাতে জমি ফেরত দেওয়া হয় এবং জমিদাররা যাতে পুনরায় জমি দখল করতে না পারে তার ব্যবস্থা করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কোশ্চেন পেপারটা আমরা আলোচনা করলাম। যেখানে কোনো ডাউট থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।